সকালবেলা ক্লাস নিতে যে আপনার সাথে হেডফোনের ক্লাস, হেডফোনটা আসলে অত লংজিভিটি ক্লাস না। এখন নিতে যে ওরা বলছে স্যার প্র্যাকটিক্যাল করতে যখন কিছু তখন ওরা করছে যে আমাদের প্র্যাকটিক্যাল করাইছে। কি করাইছে? পোর্ট বলে আপনি উঠানো বসানো দেখাইছে, হেডফোন পোর্ট। আচ্ছা, এখন এটা যেহেতু বসাইছে তখন দেখলাম যে এটা বসাইতে উঠাইতে স্টুডেন্টের মানে 30 থেকে 40 মিনিট সময় চলে গেছে। তো বললাম এই সময়টা যেহেতু আমার আছে তাহলে এটা আপনার কাজে লাগাই। তখন কি করলাম, ওদের ব্যাকআপের শিট আজকে দেওয়ার কথা ছিল। তখন আমি এটা চিন্তা করে দেখলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু বেসিকে প্রবলেম থাকে। মানে বিষয়টা আছে কি, আপনি কখন আশিকে রচনা লেখা শুরু করে দেন, আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই প্রবলেম। হ্যাঁ, মেজারমেন্ট আছে তো অবশ্যই, এছাড়াও অনেক কিছু প্রবলেম আছে। তখন আমি বুদ্ধি করলাম কি, তাহলে বসে না থেকে এটা কাজে লাগাই। এরপরে কি করছি, সকালে আমি ব্যাকআপ টানা শুরু করছি, পাকা 1 ঘন্টা 15 মিনিট টানছি, এবং পরের শিফট গুলোতেও ঠিক ওইভাবেই টানছি, এবং ফলাফল আউটপুট দেখলাম ভালো। কারণ হচ্ছে তারা বেসিকে ধরেন কি কি দেখেন, মাল্টিমিটারের মোড শেখাইছি 1 নম্বর, 2 নম্বর ওদের শেখাইছে যে কম্পোনেন্ট চেনা, তারপরে মাপা, তারপরে সেকশন, 4টে জিনিস। এখন দেখেন এই 4টে জিনিস শিখলে কতগুলো লাভ আছে। 1 নম্বর, আপনার যে ডেড ফোন লাফালাফি করেন, আসলে ফোন ডেড হয় কোন জায়গায়? এই জায়গাতেই তো হয়। লাইন ওপেন হলে শর্ট হলেই তো ডেড হয়, আর কোন জায়গাতে ডেড হয়? আর শর্ট হইলে তো শর্ট কম্পোনেন্ট থেকেই শর্ট হয়। তাহলে এই দেখেন বড় বড় যে সব প্রবলেম সব তো আসলে এই জায়গা থেকেই হয়, তাই না? তাহলে আপনার আগে ক খ শিখতে হবে, তারপরে রচনা লিখবেন। এখন এইটা আজকে ওদের করাইছে। এখন আপনারা যদি চান তাহলে আপনারা অন্য কিছু চাইলে অন্য কিছু করাবো। এখন আমাদের হেডফোন যেহেতু, আগে হেডফোনটা শেষ করি। হেডফোন কারো কাছে আছে? ওয়ার হেডফোন আছে কারো কাছে? ওয়ারের হেডফোন টাইপ সি না, 3.5 এরটা হয় এইটা। হ্যাঁ, এটা সমস্যা না। এখন দেখেন ডিজাইনটা তো খুব চমকপ্রদ, তাই না? এখন দেখেন আপনাদের যে হেডফোন, এই হেডফোন গুলো এখন কিন্তু খুব একটা ব্যবহার করা হয় না। ম্যাডাম এই এসি তো চরম আকারে ঠান্ডা করে, রিমোটটা নিয়ে আসেন তো। ওই পাশে তো নিচে মনে হয়, যে বলেন আমার কথা বলেন যে আমি চাচ্ছি। এই যে এই কম্পিউটার এই ল্যাবে যে নিচে বলেন যে রিমোট দিতে বলছে স্যার। এখন দেখেন এই যে 3.5 mm জ্যাক, এটা কিন্তু এখন আর ব্যবহার করা খুব একটা হয় না, এখন সব টাইপ সি হয়ে গেছে। এখন টাইপ সির ক্ষেত্রে কোনো সলিউশন নেই, যদি নষ্ট হয়ে যায় ডাইরেক্ট পড়ছে, আর কোনো ওয়ে নেই, নষ্ট হয় না। এটাই এটা টাইপ সি পোর্ট, এমন একটা পোর্ট এটা নষ্ট হতেও কয়ে বলে নষ্ট হয়, বুঝছেন? সবই আছে ডাবল বুঝেন না? এ নষ্ট হতে গেলে কিন্তু আসলে একটা ঝামেলা, নষ্ট করাটাই কঠিন, কথা বুঝতে পারছেন? এখন আপনার এই পোর্টটাও আপনি মানে ফেলে দিতে পারবেন না, কেন না এই পোর্টের ফোনও কিন্তু এখনো মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। কারণ আপনারা ম্যাক্সিমাম তো আর ঢাকায় থাকবেন না, গ্রামের দিকে যাবেন না। গ্রামে কিন্তু এখনো ধরেন 20-এর নিচের টাইপের যে ফোন গুলা, এইগুলাতে কিন্তু আবার এইগুলা আছে, বুঝতে পারছেন? মানে এরা ঝামেলা কিন্তু থেকেই গেছে। তো এই জন্য এটা আমাদের একটু শেখা দরকার। দেখেন এটা খুব বেশি কঠিন ব্যাপার না, এটা আমরা শিখে ফেলতেছি। প্রথমত আপনার হেডফোনটা চেক দিতে হবে, আপনার হেডফোনটা ভালো আছে কিনা খারাপ আছে। এটা আমরা মাল্টিমিটারে চেক দিতে পারি। তো যেহেতু আমাদের এটা ভালো না, তো চেক দিয়ে লাভও নেই। এখন এটা চেক দিয়ে আমি শেখাই দিচ্ছি। একটা উপরের দেখছেন একটা গোল বৃত্ত আছে, এই গোল বৃত্তটা আছে ডিটেকশন লাইন। এরপরে যে গোল বৃত্তটা আছে না, এটা হলো বাম কানের জন্য। এরপরের যেটা আছে এটা ডান কানের জন্য। আর একদম উপর বরাবর যেটা আছে এটা হলো মাইক, মানে মাইক্রোফোন, মানে গান শোনার জন্য, বুঝতে পারছেন? তো আপনি যখন এটা চেক করবেন তখন মাল্টিমিটার নেবেন বাজার মোডে, নেওয়ার পরে এইখানে যে কোনো একটা প্রোব রাখবেন উপরে 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 রাখা এই হেডফোন দিবেন কানে, 2 কানে দেওয়ার পরে এইখানে একটা প্রোব টাচ করবেন, দেখবেন বাম কানে বু বু শব্দ হচ্ছে। যদি বু বু শব্দ হয় তাহলে ভালো, আর যদি না হয় তাহলে খারাপ। এরপরে এটাই ধরবেন, এর পরেরটা ধরে দেখবেন ডান কানে গো 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 শব্দ হচ্ছে। যদি হয় তাহলে ভালো, নালে খারাপ। অর্থাৎ এইভাবে আপনার হেডফোনটা আপনি চেক করতে পারেন এটা ভালো আছে না খারাপ আছে। 1 নম্বর। হ্যাঁ, উপরটা ওটা ডিটেকশন লাইন, ওটা গ্রাউন্ডের ধরা হয়, বুঝতে পারছেন? ওই ডিটেকশন লাইন তখনই সুইচ পাই যখন এটা ঢোকায়, এর আগে পায় না। এখন দেখেন এই হেডফোনের আমি টার্মিনাল গুলো আগে দেখাই। হ্যাঁ, তো এই যে টার্মিনালটা ধরেন এইটা আমি যখন ঢোকাই দেবো একদম, তাহলে একদম এই নিচের দিকে আসবে না, এটা উপরে চলে যাবে। এটা হচ্ছে আপনার হেডফোন লেফট, এইচপিএল, এইচপি তে হেডফোন এল এর লেফট মানে বাম কান। এটা হচ্ছে হেডফোন রাইট, ডান কান।
এটা হচ্ছে গ্রাউন্ড জিএনডি, এইটা হচ্ছে আপনার ডিটেকশন, আমি ডিটেকশনের ডিটি দিলাম। এইটা হচ্ছে এনসি মানে নো কানেকশন। এইটা হচ্ছে আপনার মাইক। কারণ দেখেন আমি এইটা যখন ঢুকবো একদম নিচ বরাবর এটা আসবে না, এই যে আংটার মতো কল থাকে, এই যে আপনার ম্যাক্সিমাম এটাই প্রবলেম হয় বেশি, বুঝতে পারছেন? তো দেখেন হেডফোন লেফটের জিআর থাকবে আপনার 300 থেকে 2100 মতো। হেডফোনের লেফটেও যা থাকবে রাইটেও সেম, দেখবেন সেম সেম জিআর পাচ্ছেন 300 থেকে 2100। গ্রাউন্ডে তো থাকে 00। ডিটেকশনের জিআর পাবেন ধরেন 2700 অথবা ওয়েল, ওয়েল বলতে ওভারলোড। কিরা ক্লাস করছে এনসিতে ওয়েল মানে ওপেন লুপ এটা, হ্যাঁ। আর এখানে জিআর হচ্ছে 300 থেকে 1800। আচ্ছা, এখানে ভোল্টেজ থাকবে 1.8 থেকে 2.8 ভোল্ট। আচ্ছা, এখন দেখেন আমি যখন হেডফোনটা ঢোকাবো তখন আমার এই গ্রাউন্ডের লাইন, এই এসপিএল লাইন এবং ডিটেকশন লাইন শর্ট হয়ে যাবে। কারণ শর্ট না হলে কখনো ডিটেকশন হয় না, এটা মাথায় রাখবেন। অলওয়েজ ডিটেকশন করতে গেলে শর্ট করতে হয়। তো দেখেন এই লাইনগুলো যদি ডাইরেক্ট আমার শর্ট হয়ে যায় তখন এইখানে জিআরআর ভোল্টেজ ডাউন হয়ে যাবে না। যখন নেগেটিভ লাইন হয় যেগুলোকে আর অরিজিনাল জিআরআর ভোল্টেজ থাকে না, তখন 00 হয়ে যায়। যখনই এই লাইনে ডিটেকশনে 00 হয়ে যাবে তখন সিপু এই লাইন থেকে একটা সিগন্যাল যায় ওর কাছে, সিগন্যাল দেয় যে ভাই আমার এখন হেডফোনটা ঢুকছে, তুমি এখন লাইনটা হেডফোনে দিয়ে দাও। তখন আপনার হেডফোন লাইন ক্লিয়ার। প্রবলেম যেটা হয় আপনারা মার্কেটে সবচেয়ে বেশি যে প্রবলেমটা পাবেন সেটা হচ্ছে এইখানে কাস্টমার এসে বলবে কি ভাই আমার অটো ডিটেক্ট করে আছে এরকম, আমি হেডফোন খুললেও আমার এই সাইন দেয়, কারণ আমি ফোন এর কানেক্ট করা, কারণ আমি যতই হ্যালো কই আর দা কই কিছুই শুনি না। কারণ কি সিপিইউ ওই যে ডিটেকশন হ্যাঁ শর্ট হয়ে আছে। এখন এটা সলিউশনের উপায়টা কি? কোনো সলিউশন কোনো ব্যাপার না। দেখেন আপনার এখানে ভোল্টেজ ডাউন হইছে না, 00 হইছে, আপনি যে কোনো ভোল্টেজের লাইন থেকে একটা ভোল্টেজের তার টাইনে এই জাম মেরে দেন। এইখানে যেই ভোল্টেজ পাবে সিপুর কাছে সিগন্যাল চলে যাবে যে ভাই এখন বিচ্ছিন্ন করে দাও, আমার এটা প্লাগ আউট হয়ে গেছে, খুলে গেছে, তখন এই চিহ্নটা আর থাকবে না। এখন দেখেন কাস্টমার কখনো এরকম আসবে না যে ভাই আমার বাম কানে শুনি না ডান কানে শুনি, ডান কানে শুনি তো বাম কানে শুনি। কারণ ভাববে কি 1-1500 টাকা দেয় এটা ঠিক না কইরা আমি একটা ব্লুটুথ নেক ব্যান্ড ইয়ারফোন টোন কিনে নি, কারণ এটা ঝামেলা, তাই না? এই জন্য কাস্টমার কিন্তু আসে না। কিন্তু এই অটো পোর্ট যদি ডিটেকশন যদি পায় তাহলে কিন্তু কাস্টমার ঠিকই আপনার কাছে আসবে, কারণ তখন তো সে তো কানে কিছুই শুনতে পারবে না, এটা বিপদ। এই জন্য আপনার কাছে আসবে। আর বিপদের ফায়দাটা কি? আপনি যে কোনো ভোল্টেজ হোক, ভিপ্যাট হোক, ভিপিএইচ হোক, আপনার রেগুলেটিং ভোল্টেজ, কারণ আপনার সর্বোচ্চ ভোল্টেজ কত লাগবে 2.8, আর রেগুলেটিং ভোল্টেজ হচ্ছে ওইটা। তাহলে রেগুলেটিং ভোল্টেজ হোক, ভিপিএইচ ভোল্টেজ হোক, যে কোনো ভোল্টেজ হোক, সেই ভোল্টেজ লাইন থেকে একটা তার মারবেন আর একটা তার এনে সুন্দর করে এখানে মাইরা দেবেন, দেখবেন কাজ খতম। সমস্যা নেই, এনে তো কোনো আইসি না, এটা কোনো ক্ষতি করবে না, নিতে পারবে, কোনো ব্যাপার। ওর দরকারি 2.8 এর পর নিবে না, এতে কোনো প্রবলেম নেই। কোনো গ্রাউন্ড টাউন না, মনে করেন আপনার যে কোনো ক্যাপাসিটর বা রেজিস্টার পরে ভোল্টেজ গেছে না, আপনি সুন্দর করে যে কোনো আপনার খুশি সেইখান থেকে একটা জাম্পার মারবেন, তার ডাইনে এইখানে মারেন, ক্লিয়ার। আপনার মূল দরকার এনে ভোল্টেজ আনা, এখন আপনি কোন টানবেন এটা আপনি জানেন, বিষয়টা বুঝতে পারছেন? আপনার এনে ভোল্টেজ আনতে হবে, এটাই হলো আপনার কাজ, আর কিচ্ছু না। এখানে ভোল্টেজ আনলে আপনার লাইন ক্লিয়ার, অর্থাৎ সিপু তখন সিগন্যাল পাবে যে আমার এখন ডিটেকশন ছুটে গেছে, তখন এই লোগোটা দেখবেন টস করে ছুটে গেছে। এই হলো আপনাদের এই প্রবলেমটা বেশি আসবে, এই প্রবলেমটা এইভাবে আমরা সলভ করি। আর না হলে পোর্টটা চেঞ্জ করে ফেলেন, কারণ পোর্ট চেঞ্জ করা তো একটা ঝামেলা, তাই না? এটা পেয়ারা না, এটা পরে এটা খুলতে যে একটা ঝামেলা, ফোন করলে এক হলো তা হলো, তার চেয়ে বাবা একটা জাম্পার মেরে দিলাম, কাম সারা, যাও, কাস্টমারও খুশি আমিও খুশি। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে দেখেন, আর যদি আপনি ডিটেলস ভাবে দেখতে চান তখন প্রত্যেকটা লেগে আপনি জিআর মাপতে পারেন। এই রেফারেন্স জিআর এর বাইরে যদি কোনোটা যায় তাহলে বুঝবেন আপনার এই পোর্টটা খারাপ হয়ে গেছে, বুঝতে পারছেন? এবং আমাদের একটা বদ অভ্যাস আছে, বদ অভ্যাস কি জানেন? এইটাই মনে করেন কানের ভিতর দিয়ে মাঝে মাঝে অনেকে খোঁচায়, গুতায় না,
গুতায়া করে কি ওর ভিতর ঢুকাই দেয়, কারণ এটা বারবার যাইতে এই যে ভিজে ভিজে থাকে না, এটা মনে করেন শর্ট হয়ে যায়। আবার অনেকে আছে কি ধরছেন একটু জিটি দিয়ে দিয়া মনে করেন যে দিলের ভিতরে ঢুকে, এরকম অনেকে করে না, তাহলে তো আরো বিপদ। দেখেন আমাদের এটা হয় কেন, আমাদের বারবার এই যে প্যান্টের পকেটে ফোনটা রাখি না, এই প্যান্টের নিচে তো কটন, এটা কিন্তু কটন তলে থাকে, এই কটন বারবার ঘষলে এখান থেকে লোম 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 বেরোয়, ওই লোম ডোরের ভিতরে আস্তে আস্তে যেতে গর্ত পুরো হয়ে যায়। হ্যাঁ আপনি মনে করেন কি মনে হয় শালা ভিতরে কিছু একটা হয়েছে, পরে একটু সেপ টেপ দিয়া পানি টানি দিয়ে মধ্যে যেই দেন, এবার ওটা ভিজে যায়, আর ওটা ভিজে থাকতে থাকতে জং ধরে শর্ট হয়। এর দায়ী কিন্তু আমরাই, প্রবলেম কিন্তু এই জায়গাতেই হয়, বুঝতে পারছেন? তো এই অকামটা যারা করে তাদের হলো এই প্রবলেমটা হয়। হ্যাঁ না, তাহলে বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আসলে আমাদের মূল কেস কিন্তু এই জায়গায় ঘটে। তো হেডফোনে আসলে এর বাইরে আর কিছু নাই। আর এটা তো ধরেন আর 2 বছর পরে কোনো ফোনে থাকবেই না, এখনের তো যে ফোনগুলো নাই, কিন্তু ধরেন আগে যেগুলো বেরোয় গেছে সেইগুলো এখন একটু ঘোরাফেরা করতেছে। এই মনে করেন ওইগুলো যে 2-3 বছর যা চলে তার জন্য এটা একটু জানা লাগবে। আর যদি বর্তমানের কোনো টাইপ সি আসে, এটার সলিউশন হচ্ছে ডাইরেক্ট পোর্ট চেঞ্জ। পোর্ট চেঞ্জ বললে কি ডাইরেক্ট সাব বডি হাওয়া করে দিবেন, দিয়ে নতুন একটা লাগাই দিবেন, শেষ। 200 টাকা। আর যদি মনে করেন এও না খরচ করতে পারেন, তাহলে পোর্ট চেঞ্জ করে দেন, দেখবেন কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? কারণ ওই হেডফোনের আর কোনো কিছু নাই, কারণ ওর ভিতরে ডাবল ডাবল লাইন আরএক্সটিএক্স সিসিএসবি সব ওর ভিতরে, আর ওই লাইন থেকে হেডফোন আসে। হ্যাঁ এইটা বেশি করে বাটন ফোনে। এখন ধরেন এটা শেখাই কেন জানেন, এটা শেখাই হচ্ছে কারণ ওইটা তো 2 কথাই শেষ, পোর্ট চেঞ্জ, আর তো কিছু নেই। কিন্তু এইটা ধরেন যে অনেক সময় যে ফোনগুলো অলরেডি এখন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, ধরেন মফস্বল টাইপের শহর বা জেলা টাইপের শহরে এখনো কিন্তু এইগুলো আছে, এইগুলা কিন্তু এখনো আছে। আর এই যে এই ডিটেকশন লাইনের কাজ করে কিন্তু ভালো টাকা ইনকাম করা যায়, প্রায় 2000 টাকার একটা বাড়ি দিয়ে দেয়, কথা বুঝতে পারছেন? এই জন্যই মনে করেন যে এটা আপনাদের বলে দিলাম, ক্লিয়ার বিষয়টা? এটা কার? হ্যাঁ কোনটা? এইটার ভিতরে এটা কেন হয় বলতেছি, এই যে দেখছেন এই যে দুটো দাঁত, এই দুটো দাঁত থাকে এরকম এরকম স্প্রিং টাইপের। এখন কিছু কিছু হেডফোন আছে ধরেন এই সরে সরে এই যে এই দাঁতগুলা এখানেও আছে, এই দাঁতগুলা বারবার ঢুকাইতে ঢুকাইতে এই দুটা 2 দিকে সরে যায়। যখন আপনি কাগজ ঢুকাই দেন, তখন আপনি যখন নিচের দিকে ধরেন এই সাইডে কাগজ ঢুকাই দেন, ডিটেকশনে তো ধরেন এই বরাবর যাচ্ছে, হ্যাঁ। এবার যখন আপনি ঢুকাই দিচ্ছেন তখন এটা গ্যাটিস পূরণ হয়ে যাচ্ছে না, তখন ওকে চাপিয়া ধরতেছে, তখন আপনার গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে, এই জন্য ডিটেকশন করে। বাট এটা কোনো সলিউশন না, এটা আরো ক্ষতি বরঞ্চ, বুঝতে পারছেন? হ্যাঁ, তো ধরেন এটা কোনো ব্যাপারই না। আপনি যদি আপনি একটা কাজ করতে পারেন, সর্বপ্রথম কি একটা কটন বাডের থিনার নিয়ে একটু ঘষাঘষি দিয়ে দেখতে পারেন কাম হয় কিনা। আর একটা প্রবলেম এই যে অনেকে কিন্তু এটা নিয়ে বেকাই সেকায় ভেঙে চুরে ফেলে, এইটা যদি ভাঙাচোরা থাকে তার কখনো কিন্তু আপনি গান শুনতে পারবেন না। এটা হলো মাইক্রোফোনের, কিন্তু বুঝতে পারছেন এটা আর বেশি ফাঙ্গাস জমে এইটা এই যে কোড়া টাইপের যেটা, হ্যাঁ বুঝতে পারছেন? তাহলে এই ছিল হচ্ছে আমাদের হেডফোন জ্যাকের মূলত মূল যে থিমটা, সেই থিমটা ছিল এইটা। এখন দেখেন আপনারা যেটা আপনার দরকার এটাই শিখতে হবে, আজুড়ে অনেক কিছু বলে তো লাভ নেই। আর বোর্ড স্কিমেটিক বোর্ড মোড গেটে লাভ আছে, আইসে বেটা হেডফোন নিয়ে আমি যদি বোর্ড মোড গেটে একাকার অবস্থা করি, তখন এটা কিরাম দেখা যায়, কথা বোঝেন নাই? এখন এই প্রবলেম আসবে, আপনি ডাইরেক্টলি এটা সলিউশন করে দেবেন। সাববোর্ডে এখন তো অনেকে এখনো সুবিধা বেশি। আর দেখেন টাইপ সি কেন দেবে না, টাইপ সি দেওয়া তো অনেক সুবিধা আছে। তো টাইপ সির সাউন্ড সিস্টেম খুব ভালো, আপনি দেখেন টাইপ সির যে পডস গুলো আছে এইগুলার যে মিউজিক কোয়ালিটি আর এর মিউজিক কোয়ালিটি অনেক পার্থক্য। দাম একই দিয়ে কিনবেন, 250-300 টাকা দিয়ে কিনবেন, কিন্তু কোয়ালিটি দেখবেন আলাদা। দেখবেন কারণ কি, ওর একই সাথে আরএক্সটিএক্স হচ্ছে, কিন্তু এখানে আরএক্সটিএক্স এর তো কোনো নাম গন্ধই নেই, কথা বুঝতে পারছেন? তাহলে মোটামুটি হেডফোন আমরা বুঝতে পারছি। আর এই জিআর মানগুলো লিখে নেন, যদি জিআর মানের উল্টো পাল্টা কোনো কিছু দেখেন তাহলে ঝামেলা। এখন দেখেন হেডফোন লেফট আর রাইটে দেখবেন সেম সেম জিআর পাবেন, বুঝতে পারছেন? সেম সেম জিআর থাকে দুটেই। আইফোনের কাজ সহজ, কে বলছে কঠিন? সহজ ছাড়া কি, আপনি আইফোনের কাজ করা সহজ, অ্যান্ড্রয়েডের কাজ করা কঠিন, প্যারা মনে হয় আমার কাছে, তাই না? আইফোন এক্সপার্ট আমার কাছে মনে হয়, জানেন আইফোন সবচেয়ে সহজ, আমার অ্যান্ড্রয়েডের কাজ বেশি কঠিন লাগে। আইফোনে তো সব সাজানো, আইফোনে ভালো লাগে কি জানেন, আইফোনে পুরো একদম সাজানো,
যা ধরবো তাই, আর মজা লাগে তো। আর আইফোনের মজা কি জানেন, আইফোনে অনেক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা যায়, অনেক মেশিন ব্যবহার করা যায়, যেটা অ্যান্ড্রয়েডে সম্ভব না। বুঝতে পারছেন, অ্যান্ড্রয়েডে এক এক জায়গায় এক এক তাল, এইটাই যেন প্যারা দেয় ফোনে। আলাদা আলাদা আছে, এই জন্য কাজ করবে মেশিনে, আমি তো বসে থাকবো। শোনেন না, মাঝে মাঝে বিয়নেস প্রো কথা বলতেছেন, ওই যে সিআইডি ওইটাই, ওটা আলাদা আলাদা থাকে, আলাদা মডেলের জন্য আলাদা। এখন শোনেন, আইফোন বিষয়টা আছে কি, আইফোন মানুষ এটা মানে ব্র্যান্ডে নিয়ে গেছে না, এই জন্য এটা ভ্যালুটা বেড়ে গেছে, এই ইচ্ছা করেই বাড়াইছে। আর এমনি আইফোন তো ভালোই। আর আইফোন সবচেয়ে বড় কথা হলো, আইফোন কিন্তু সাধারণত নষ্ট খুব কম হয়। আপনি যখন সার্ভিসিং যখন করবেন তখন বুঝতে পারবেন যে আইফোনের সিপিইউ আপনি মানে বছরে একটা পাবেন কিনা সন্দেহ আছে। যদি আসার ওজন না খাই তাহলে দেখবেন অত সহজে আইফোন সার্কিট যায় না। আইফোনের প্রবলেম হলো টুকিটাকি, যেটা মানুষই ভুল করে ফেলে। ধরেন ব্যাটারি একটা প্রবলেম হয়েছে, ওর মাথা মাথা গরম হয়ে গেছে, শেষ, মনে করেন চক্কর মারা শুরু করছে এপাশ ওপাশ ওপাশ। হ্যাঁ, এবার ধরেন ইউটি একটা আইসি আছে, ওইখানে ছোটখাটো দিয়ে একটা আইসি আছে, এই খোঁচাখুচি জানলে আর ধরেন যে বাইপাস টাইপাস জানলে শেষ। তাও বাইপাসের বাদ বন্ধ হয়ে যাচ্ছে, মনে করেন যে এটাও লক করে দিচ্ছে, অলরেডি সিম লক করে দিচ্ছে, বাইপাসও লক করে দেবে আইফোন কোম্পানি। এখন শুধু বাকি থাকলো ফ্ল্যাশটা দিবেন, শেষ। আইফোনে কি আর শুধু ব্যাটারি ডিসপ্লে, এই দুটোই চলে। আর ব্যাকপার্ট শেষ, ব্যাকপার্ট লেজার মারবেন, টান দেবেন, লাগাবেন, দেওয়া শেষ। সত্যি স্যার, আমি 5 বছর ধরে চালাচ্ছি, এখন পর্যন্ত স্লো পর্যন্ত হয় না। ব্যাকসেলের তো কোনো সিস্টেম নাই, কি ব্যাকসেলে হ্যাঁ 2500 খরচ হলো, 3-600 টাকা বিল, 2500। গত শুক্রবার আগে শুক্রবারে করছে, কাজ ফুটছিল তো কোন জায়গায় করতে, লেজার মাইরা টকটক করে নিয়ে না লাগাই দিলাম, 2600 টাকা। পরিচিত, নাহলে তো আরো নিতাম, হ্যাঁ বুঝে নিন। না, বাইরের কাস্টমার দিছে তো, প্রক্সিমিটি সেন্সর কাটে ফেলছে, একটা 4000 টাকা নিছে মাত্র। ফোন দিছে, কি সমস্যা, প্রক্সিমিটি। ফোন দিয়ে গেছে, ভাই আপনার এই প্রক্সিমিটি, আপনার ডাইরেক্ট প্রক্সিমিটি তো বুঝবে না, যে ভাই আপনার প্রবলেম সলভ হবে, কিন্তু একটা ব্যাপার আছে কি, আপনি কল যখন ধরবেন তখন 12 বাটন একটা চাপ দেবেন, আবার খুলে আর একটা চাপ দিতে হবে, পারবেন? তখন হ্যাঁ পারবো। তাহলে আপনার প্রবলেম ঠিক আছে, সমস্যা নেই, ঠিক করে দেবে। আমি কি করছি, প্রক্সিমিটি আইনা, বোর্ডটা আইনা, যে কাটার আছে না, যে কাটার, এই প্রক্সিমিটি দইরা কট করে গুড়া বরাবর একটা চাপ দিছি, যে কাইটা ফিট করে লাগা দিছি, শেষ। 4000। কি কষ্ট হ্যাঁ হ্যাঁ, সেন্সর তো কিনতেই পাবেন না, পাওয়া যায় না, সেন্সর পাওয়া যায়। বোর্ডের থেকে তুলা লাগাবে কিনা, আমার সময় আছে ওই লাগানোর, ডাইরেক্ট কাইটেই ফেলাই দিছি, ওরা রাখবোই না, সমস্যা রাখবোই না, শেষ। ও কি হ্যাঁ, কিচ্ছু না, ওরে আমি হিট দিয়ে শোল্ডার তোলে, এত সময় নাই তো আমার। আমি তো তার আগে বলে দিছি যে ভাই আপনার ফোনে এ করছে, ভাই আমার প্রবলেম হচ্ছে, আমার ফোন ধরলে বন্ধ হয় না, এবং আমি যখন সারি ওপার পাশ থেকে কল না কাটলেও জানি, এই যে কি বিপদ, আপনি আমাদের বাঁচানেন। আমি টস করে ধরছি, কট করে কেটে, শেষ, সমস্যা নাই। যদি এও আমার হইব না, আমার এক বন্ধুর আর কি, তাকে আপনাদের তাতেই শেখাই। আর জীবন সিম্পল করেন, জীবনে অভিযোগ রাখেন না, সিম্পল করে ফেলেন, দেখেন অনেক। এখন যাই হোক, আমরা পরে ফিরে আসি। আমাদের মাল্টিমিটারে দেখেন, প্রথম একটা ডায়াল করে, 2 নম্বর ডায়াল চাপ দিলে দেখেন ডিসি, আর উপরে লেখা আছে ভি, এটা আছে ডিসি ভোল্টেজ। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই ডিসি ভোল্টেজে আমাদের যত ইলেকট্রনিক্স কম্পোনেন্ট আমরা এটা পরিমাপ করি। এরপর আর একটা চাপ দেন, চাপ দেওয়ার পর দেখেন প্রথম আসছে এম আর কে, একটা হেডফোন সাইন আসছে, অর্থাৎ এটা হাই ওহমস মোড। বুঝতে পারছেন? আমরা যত ধরনের রেজিস্ট্যান্স আমরা এই মোডে পরিমাপ করি। আর একটা চাপ দেন, দেখেন এখানে একটা ডায়োডের সিম্বল আসছে, এটা হচ্ছে আমাদের ডায়োড মোড। ডায়োড মোডে আমরা যে কোনো কিছু ডায়োড ভ্যালু বা জিআর ভ্যালু বা ডায়োডা ভ্যালু পরিমাপ করি। এরপর একটা চাপ দেন, দেখেন হেডফোন সাইনের সাইডে একটা বাজার আছে, এটা হচ্ছে আমরা 50 ওহম পর্যন্ত যে কোনো জিনিসের রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারবো, এটা হচ্ছে লো মোড বা বাজার মোড। আর আছে বলে তো মনে হয় একটা আছে ফারাড,
এন এফ লেখা আছে, এফ এ বলতে ফারাড মুড বোঝায়। এটা আমরা ক্যাপাসিটর পরিমাপের ক্ষেত্রে, ক্যাপাসিটরের মান পরিমাপের ক্ষেত্রে এই মুডটা আমরা ব্যবহার করি, এটাকে বলে ফারাড মুড। আর নাই, বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে আমরা মোটামুটি দেখেন আমাদের বাজার মুড, তারপরে হাইন্স মুড, ডায়োড মুড, আর হচ্ছে ডিসি ভোল্টেজ মুড, এই চারটা হলো বেসিক মুড। এই চারটাকে কি বলে? বেসিক মুড। কারণ ফারাড মুড খুব একটা লাগে না, বেশি লাগে হচ্ছে ভোল্টেজ, জিআর এর জন্য কি ডায়োড, আর হচ্ছে ওহমস মুড, হাইন্স মুড আর লোহমস মুড, অর্থাৎ চারটা। এই চারটা ছাড়া কিন্তু আমাদের বেশি আর লাগে না। এই চারটা হলো বেসিক মুড। তাহলে নিতে পারবেন এই বেসিক মুডে? ক্লিয়ার? আপনি বুঝছেন? ক্লিয়ার? পারবেন না? ওকে। বয়স তো কম, কত বয়স? আর শোনেন, যদি কারোর, আপনাদের ম্যাক্সিমাম অল্প বয়স, কারণ জীবনে আপনারা শুরুই করেন নাই। যদি কারো এরকম মনে হয় যে আমি টেকনিশিয়ান থেকে আমার মনে হয় অন্য জায়গায় আমি ভালো সুযোগ পাচ্ছি, অনেক এরকম অপরচুনিটি আসবে যে এই টেকনিশিয়ান জায়গা থেকে আপনি আরো ভালো একটা জায়গায় যাচ্ছেন এবং আপনার প্যাশনের সাথে সেটা যায়, যে আপনি যেটা চাচ্ছেন সেরকমটাই হচ্ছে, চোখ বুঝে ছেড়ে দেবেন ট্রেড, কোনো কথা ছাড়া। কারণ কি, জীবন আপনাকে কিন্তু বারবার সময় দেবে না, যে কোনো এক সময় একটা ভালো অপরচুনিটি আপনারা দেবেই, আর সেই অপরচুনিটি হাতছাড়া করা যাবে না। তবে যার আগে একটু চিন্তা ভাবনা করেন, কারণ আপনার সৃষ্টিকর্তা আপনাকে যে কোনো না কোনো সময় একটা ভালো কিছু দেয়, বুঝতে পারছেন? এই ভালো জিনিস ধরে রাখতে হয়। যদি দেখেন যে আপনি ভালো একটা অপরচুনিটি পাইছেন, যে এটা ফোন থেকে আপনাকে আরো অনেক দূর নিবে এবং আপনার এই কাজটা করতে ভালো লাগে, টস করে ছেড়ে দেবেন, কথা ছাড়া একদম। আর বললেন স্যার তাহলে আমি শিখতেছি, আপনি ছাড়তে বলছেন, আমি আপনার জন্য আপনাকে ছাড়তে বলছি, আমার জন্য না। কথা বুঝতে পারছেন? আর যদি মনে করেন এই জায়গা ভালো আছেন, থাকেন এই জায়গা, কোনো সমস্যা নেই। কারণ এই ট্রেডটাও কিন্তু খুব ভালো, এই ফোনের ট্রেড, এটা আমি বলতেছি লিগালি কিন্তু খুব ভালো জায়গা, নাহলে আমি এই সেকশনে কখনোই আসতাম না। আমি একটা জায়গায় যাইতে গেলে 10 বার ভাবি। আমি প্রচুর বই পড়ে টোড়ে এদিক সেদিক দেখে দেখলাম এই ফোন সেক্টর কিন্তু পৃথিবীতে এখন অনেকদিন পর্যন্ত রাজত্ব করবে। আর একটা জিনিস আছে, ইথিক্যাল হ্যাকিং, এই দুইটা। অবশ্যই সাইবার সিকিউরিটি আপনি জানেন অবস্থা কি হবে? কেউ যদি সাইবার সিকিউরিটি শেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করবেন, এবং আমি আপনাকে হায়ার করব, আমার কোম্পানি বা যে কোনো মানুষ, যারা আমার পার্সোনাল লোক, তো আমি আপনাকে বলবো ভাই আমারটা 1 বছরের জন্য আপনি সিকিউরিটি দেবেন, আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা চান? এরকম সামনে দিন আসতেছে। 100% আপনি লিখে রাখেন এটা। যদি কারোর হ্যাকিং এর হাত ভালো থাকে, কোডিং এর হাত ভালো থাকে, তাহলে সাইবার সিকিউরিটির কোর্সটা একটু করে রাখেন। আর 10 বছর পরে আপনার এই স্যারের কথা মনে করেন, আপনি শুধু ঘরে ল্যাপটপ নেই, শুধু কোডিং মারবেন শেষ, শুধু সিকিউরিটি মারবেন শেষ। কারণ হচ্ছে অবশ্যই আপনি তাহলে সাইবার সিকিউরিটি করে ফেলেন শেষ, তাহলে আপনার তো ক্যারিয়ার ভালো। কারণ আমি দেখলাম আমেরিকান যত রিসার্চ পেপার আছে ম্যাক্সিমাম জায়গায় এটা লিখছে তারা, আর আমেরিকারা যেটা লেখে পৃথিবীতে বারবারই সেটাই হয়। কারণ দেখেন হ্যাকাররা কিন্তু বারবার এর অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্ট, আর আমাদের বর্তমান যে ব্যালেন্সটা, টাকাটা, অর্থনীতি, এটা কিন্তু অনলাইনে হয়ে গেছে। টাকা 2 দিন পর থাকবেই না, চোখেই দেখবেন না, শুধু ট্রান্সফার হবে, আর হ্যাকাররা এটাই কাজে লাগাবে। কারণ আমার টাকা আসবে চলে যাবে, এটা তো ঝামেলা না। তখন আমি কি পার্সোনাল সিকিউরিটির জন্য এখন যে তালা চাবি না, তালা চাবির দিন শেষ। এমন সব আছে কি হ্যাকার, হ্যাকাররে প্রোটেক্ট করতে হবে। এই জন্য যারা সাইবার সিকিউরিটি শিখছে এদের যে ভবিষ্যৎ কত সুন্দর, 2 দিন পরে টের পাবেন। কেমন, আজকাল কেউ পেন ড্রাইভে কোনো ডাটা রাখে? অ্যাসাস টাইপের একটু কালার, এটা কি ডিপ কালার, তাই না? তাহলে দেখেন আমরা যদি বোর্ডটা একটু কাট করে টাইপের ধরি, আমি যদি ফোকাসটা ঠিক করি, এই যে দেখেন, এখন দেখেন এই যে কয়েল, কয়েলের চারদিকে কি থাকে? কালো থাকে। দেখেন এই জায়গা পেটের দিকেও কালো, নিচেও কালো, সাইডেও কালো, অর্থাৎ এটা হচ্ছে আমার কি কয়েল। আর দেখেন রেজিস্টারের পেটের দিকে কি সাদা, তাহলে বোঝা যাচ্ছে আমার রেজিস্টার হবে, দেখেন এই কালো আর এই কালো, দেখছেন ডিফারেন্স কতটা? তো রেজিস্টার হয় কুচকুচে কালো এবং পেটের দিকে সাদা, কিন্তু কয়েলে কি হয়? কয়েল হচ্ছে অ্যাশ টাইপের কালো এবং পেটের দিকে কি কালো। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? ওকে। তো দেখেন আমাদের এইখানে আরেকটা সাদা কম্পোনেন্ট দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো আমরা চলে আসি আর একটা কম্পোনেন্ট আমাদের, ফোকাস এই তো দেখেন এইটা হচ্ছে আমাদের ডায়োড। এই যে এক পাশে দেখছেন দাগ আছে, এই ডট অথবা দাগ থেকে, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে আমাদের কি ডায়োড, অর্থাৎ আমাদের, হ্যাঁ নেগেটিভ। তো আমাদের দেখেন মোটামুটি সবগুলো কম্পোনেন্ট আমরা, যেগুলো আমাদের আসলে ম্যান্ডেটরি লাগবেই সেগুলো আমরা মোটামুটি দেখে ফেলছি। তাহলে পারবেন না? পারবেন? আচ্ছা, তাহলে এখন আমরা মেজারমেন্টে চলে আসি।
তো আমরা প্রথমে মেজারমেন্ট করব সব থেকে যে কম্পোনেন্টটা বেশি নষ্ট হয় সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর। ক্যাপাসিটর কি লাইনে থাকে? প্যারালালে। তাহলে প্যারালাল থাকলে এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস, তাহলে এটা কি শর্ট হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। এটা কি জাম্পার করা যাবে? যাবে না। কারণ কি? কারণ দেখেন এর এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস, জাম্পার করলে তো নিজেই শর্ট হবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ এই সাইডে যদি প্লাস থাকতো তাহলে এটা কি শর্ট হওয়ার সম্ভাবনা থাকতো না। বুঝতে পারছেন ঘটনা? অর্থাৎ শর্ট তখনই হবে যখন প্লাস আর মাইনাস এক হবে, এক ছাড়া কখনো শর্ট হওয়া সম্ভব না। এই জন্য যদি কখনো আমাদের সার্কিট বোর্ড শর্ট হয় তাহলে আপনি বুঝবেন শর্ট কেটে হয়েছে ক্যাপাসিটর, কারণ ক্যাপাসিটরই প্যারালালে থাকে। আর থাকে জেনারেটর, কিন্তু জেনারেটর এত শর্ট হয় না, খুব কম। তাহলে শর্ট কি হয়েছে? ক্যাপাসিটর। বুঝতে পারছেন? এখন এই ক্যাপাসিটর ভালো না বন্ধু এটা আমরা 4-5 ভাবে মাপছি, তবে আজকে আমরা 2 ভাবে মাপা শিখবো। কেন? এই 2 ভাবে আপনি যদি মাপা জানেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। কারণ কিছু কিছু লিকেজ শর্ট আমাদের আছে, এই লিকেজ শর্ট মাপতে হলে কিন্তু আমাদের ডায়োড মুড লাগে, আর আমরা সাধারণত ক্যাপাসিটর বাজার মুডেই মাপে ফেলি। কিন্তু কিছু কিছু লিকেজ টাইপের শর্ট এটা মাপতে গেলে ডায়োড মুডটা লাগে, আর বাকি কয়টা আপনি স্থলি মাপেন নালে না মাপেন, এটা আছে আপনার ইচ্ছা। তো বাজার মুডে যদি আমি মাপতে যাই তো দেখেন এই পুরোটা মনে করেন আমার গ্রাউন্ড, কথার কথা বুঝতে পারছেন? তাহলে আমি গ্রাউন্ড যদি আমি লিখে দিই কি হলো? আচ্ছা ধর আমি লিখেই দিলাম, সমস্যা নেই। আচ্ছা থাক, এরকম থাক, সমস্যা নেই। এখন গ্রাউন্ডে যদি আমি ধরি যে কোন একটা প্রোব গ্রাউন্ডে ধরলাম, আর একটা ধরলাম ক্যাপাসিটর পজিটিভে, বিপ দিবে না দিবে না? দিবে না, কারণ এটা এক চার্জ এটা আরেক চার্জ, দুইটা দুই রকম, এই জন্য দিবে না। কিন্তু এইখানে ধরলে দিবে না দিবে না? দিবে। অর্থাৎ এর থেকে বুঝলাম আমার ক্যাপাসিটরটা যদি ভালো হয় তাহলে এক সাইডে বিপ দিবে আর এক সাইডে দিবে না। এখন দেখেন এইখানে ধরলেও বিপ দেয়, এইখানে ধরলেও বিপ দেয়, তাহলে এটা আমার শর্ট হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার? তাহলে বাজার মোডে আমরা কি দেখবো? যে ক্যাপাসিটরের এক প্রান্তে বিপ দিবে আর এক প্রান্তে বিপ দিবে না, তাহলে আমার ক্যাপাসিটরটি ভালো। আর যদি নষ্ট হয়ে যায় তাহলে দুপাশে বিপ দিবে। কারণ দেখেন এইখানে বিপ দিলে এটা মাইনাস আর এখানে দিলে মাইনাস, তাহলে কি আমার সত্য মিললো? মিললো না, তাহলে আমার এখানে ঝামেলা। বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন আরেকটা মেজারমেন্ট আছে বাজারে, সেটা কি? এটা অনেকে করে জাস্ট দুই পাশে দুটো প্রোব ধরে, যদি বাজার দেয় তাহলে নষ্ট, বাজার না দিলে ভালো। কারণ দেখেন বাজার যদি দেয় তাহলে আমার পুরো লাইনটা কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে, শর্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? আর বাজার না দিলে তাহলে ঠিক আছে, কারণ প্লাসে মাইনাসে কখনো বাজার দিবে না যদি ভালো থাকে। তাহলে আপনি বাজারের দুটো না যে কোনো একটা মনে রাখেন, আপনি জাস্ট মনে রাখেন যে আমার নেগেটিভে একটা প্রোব ধরবো আর আরেকটা প্রোব কি করব, আমার ক্যাপাসিটর এক প্রান্তে ধরবো, যদি বিপ দেয় আরেক প্রান্তে যদি না দেয় তাহলে আমার ভালো আছে, আর যদি দুই প্রান্তে বিপ দেয় তাহলে খারাপ। একটাই মনে রাখেন, দুটো দরকার নেই, দুটো দিলে আবার গোল হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে একটা প্রোব গ্রাউন্ডে রাখবেন আর একটা ক্যাপাসিটর দুই প্রান্তে ধরবেন, যদি এক পাশে বিপ দেয় আর এক পাশে না দেয় তাহলে এটা খারাপ। ক্লিয়ার? আচ্ছা এখন দেখেন ডায়োড মুড, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা এটা অনেকে গুলাই ফেলেন, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন। দেখেন ডায়োড মুডে মাপতে হয় কি? রিভার্স বাই আছে, হ্যাঁ না আমি যেটা বলতেছি যে ডায়োড মুডটা মাপতে হয় কোন বায়াসে? রিভার্সে। আচ্ছা তাহলে রিভার্সে ধরি, তাহলে লালটাকে গ্রাউন্ডে ধরতে হবে। তাহলে ক্যাপাসিটরে এই প্রান্তে যদি আমি ধরি তাহলে একটা মান পাবো না, আর এই প্রান্তে ধরলে কি পাবো? 0 0। তাহলে আমার 0 0 সাথে কোনো লাইন নেই, 0 0 কাটা, 0 0 সাথে আমার কোনো সম্পর্ক নেই। এখন চলে আসেন আমি প্রথমে ধরবো রিভার্সে, রিভার্সে ধরলে কি হবে? পজিটিভে আপনার যে পজিটিভ এটা ধরতে হবে কি, নেগেটিভে ধরতে হবে লাল, আর পজিটিভ প্রান্তে ধরবো কালো, তাহলে রিভার্স বায়াস হলো না? তাহলে রিভার্সে ধরেন একটা মান পাবো, ধরেন মান পাইলাম আমি কথার কথা রিভার্সে 200, কথার কথা। এবার ধরলাম ফরওয়ার্ডে, ফরওয়ার্ডে কি? মাইনাসে মাইনাস ধরলাম, প্লাসে প্লাস ধরলাম, তাই তো? ধরেন ফরওয়ার্ডে মান পাইলাম আমি 400, এটা হলো ফরওয়ার্ড, এটা হচ্ছে রিভার্স, তাই তো? অর্থাৎ ফরওয়ার্ডে একটা মান পাইলাম, রিভার্সে একটা মান পাইলাম, কার? ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তের। তো নিয়ম আছে যে ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তে আমরা রিভার্সে যে মান পাবো ফরওয়ার্ডে তার থেকে 100 বেশি পাইলে ভালো, না পাইলে খারাপ। তাহলে এটা ভালো না খারাপ? ভালো। এরা 300 পাইলেও ভালো হইতো। যদি একজন বলছে স্যার 280 পাইলে ভালো হবে না, কেমনে হবে? 100 প্লাসই তো আমি বলেই দিছি, মানে এই আমি রিভার্সে থেকে যদি 100 বেশি মানে কি 300-র উপরে থাকতে হবে বা 300 থাকতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যেটা রিভার্সে যেটা পাবো তার থেকে 100 বেশি থাকতে হবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই দুটো মেজারমেন্ট আপনারা যদি পারেন তাহলে আপনি আইফোনের ক্যাপাসিটরও মাপতে পারবেন, কারণ আইফোনে বেশিরভাগ ডায়োডকে প্রাধান্য দেওয়া হয় বেশি, কারণ এটা তো জটিল একটা সার্কিট,
এই জন্য আইফোনে বাজার মোডটা এটা তো প্রিফার করে না ওরা, ওরা ম্যাক্সিমাম ডায়েট মোডটাই বেশি ট্রাই করে যারা ভালো টেকনিশিয়ান। কথা বুঝতে পারছেন? তাহলে পারবেন না ক্যাপাসিটর মাপতে? আর দুটো মুড আছে, একটা হচ্ছে ওই যে ফারাড মুড। ফারাড মুডে কি করবেন, দুই পাশে দুটো ধরবেন, ধরলে মান আসলে ভালো, না আসলে খারাপ। আর একটা কি আছে, এই ক্যাপাসিটর খুলে ডিসি পাওয়ার সাপ্লাই দুই সাইডে ধরে একটু ভোল্টেজ দিবেন, দেওয়ার পরে মাল্টিমিটারে ডিসি ভোল্টেজে রাখা ধরে দেখবেন ভোল্টেজ শো করে কিনা, যদি করে তাহলে ভালো, না করে খারাপ। তো এই দুটো এখন অনেকগুলো হইলে আপনাদের প্যাচ লাগবে, এই জন্য আপনি সব বলে দুটো মনে রাখেন। বাজার মোডে এক সাইডে বিপ দিবে, এক সাইডে দিবে না, তাহলে ভালো। দুই সাইডে দিলে খারাপ। ডায়েট মোডে পজিটিভ প্রান্তে রিভার্স বাইসে যা পাবো, ফরওয়ার্ডে 100 বেশি পাইলে ভালো, নালে খারাপ। এই দুটো মনে রাখলেই আপনার এই জন্ম কেটে যাবে, আর এই জীবনে আর লাগবে না, সব মাপতে পারবেন। এই দুই মোডেই ক্যাপাসিটর মাপতে পারবেন। এবং যত ধরনের শর্ট আছে, সমস্ত ধরনের শর্ট এই একটা কম্পোনেন্ট থেকে হয়, এবং এর জন্য আপনার ফোন ডেড হয়, এর জন্য ফোন শর্ট হয়, এর জন্য লাইন মনে করেন আইসিতে শেষ, লাইন যায় না, 0 0 দেখায়, গ্রাউন্ড হয়ে যায়। সমস্ত কালপিট হচ্ছে এই ক্যাপাসিটর। তাহলে বুঝতে পারছেন এর গুরুত্ব কত। এই যে আপনারা ডেড ফোন, শর্ট মোড এত কিছু বলেন, এই কালপিটটা এই জায়গায় বুঝে থাকে। এই মাপ যদি না জানেন তাহলে বলেন কেমনে শিখবেন, এটা সম্ভব না। তো আমাকে একজন বলতে, স্যার ক্যাপাসিটর জাম্পার করলে হবে না? আমি যে আপনি এখন শর্ট নিজে বানায় যদি কোন স্যার শর্ট কোন জায়গা, তাহলে কেমন হয় বলেন? সিরিজে থাকে, কারণ আমার যদি এই সাইডে পজিটিভ হতো তাহলে নাই জাম্পার করতাম। এখন আমি তো দুটোরে আলাদা করার জন্যই চেষ্টা করতাম। আপনি ধরেন এই জায়গা জাম্পার করে দিয়ে খুঁজে বেড়াচ্ছেন যে আমার কোন জায়গা শর্ট, কোন জায়গা শর্টটা আপনি বানাই রাখছেন এই জায়গা। কথা বুঝতে পারেন? সিরিজে কখনো বা এরপরে যদি কখনো কোনোদিন কোনো ইঞ্জিনিয়ার নতুন কোনো কম্পোনেন্ট আনে, সেই কম্পোনেন্টও যদি প্যারালালে থাকে, মানে এক সাইডে প্লাস এক সাইডে মাইনাস থাকে, ভাবেন এই কম্পোনেন্ট থেকে শর্ট হতে পারে। কারণ শর্ট হতে গেলে অবশ্যই দুটো চার্জ লাগে। দুটো চার্জ ছাড়া কোনোদিন কোনোভাবে আপনার শর্ট হওয়া সম্ভব না। সিরিজ একটা লাইন। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে শর্ট নিয়ে কারোর কোনো সমস্যা হবে? দেখেন এই সিকোয়েন্সটা আপনি জানলে আপনার শর্ট ক্লাস কোনো ব্যাপারই না। শুধু রজন মারবেন আর চাল পড়া, রজন মারবেন চাল পড়া, শর্টে আর এর বাইরে কিচ্ছু নাই। আর হাফ শর্ট ফুল শর্ট তো ধরতেই পারেন। কথা বুঝতে পারছেন? শুধু চাল পড়া মারবেন আর চোদ ধরবেন, আর কোনো কাজই নাই আপনার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আবার শর্ট তো মজা বেশি, এই জন্য ও আপনার মানে বলে যাচ্ছে আমরা কাজ করি। তাহলে আমরা ক্যাপাসিটর মাপতে পারবো। ওকে, দেখেন আজকে ক্লাস ছোট লেখায়, ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখেন এরপরে চলে আসে আমাদের যেটা পরবর্তীতে বেশি নষ্ট হয়, সেটা হচ্ছে আমাদের রেজিস্টার। রেজিস্টার কি লাইনে থাকে? সিরিজে। বলেন এটা কি শর্ট হওয়া সম্ভব? এই পাশেও প্লাস, এই পাশেও প্লাস। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওপেন হবে, জাম্পার মারবেন। এখন জাম্পার কখন মারবেন? 100 ওহমের নিচে আসলে জাম্পার, নালে ওই কম্পোনেন্ট এনে লাগাই দেবেন, সেম কম্পোনেন্ট সেম বানিয়ে লাগাই দেবেন। 100 ওহম, জাস্ট 100 ওহম। এবং বন্য থেকেও দেখা যায় এটা। দেখেন বন্যতে এরকম চিত্র আছে না, ধরেন এখানে একটা কম্পোনেন্ট আছে, কথার কথা এরকম একটা লাইন টেনে এখানে একটা ডট দিছে, এখানে একটা ডট দিছে দিয়ে লাইনটা এদিকে নিল। আবার এরকম আছে, ধরেন এখানে একটা কম্পোনেন্ট এরকম আছে, ধরেন এখানে একটা ডট, এখানে একটা ডট, এরকম টান দিয়ে মাঝখানে এরকম টানা আছে। তো যেটা টানা আছে এটা জাম্পার করা যায়, আর যেটা টানা যায় না এটা জাম্পার করা যায় না। এটা বন্যই বলে দেবে। আর যদি বন্যতে না পান তাহলে মাল্টিমিটারতে মাইপে দেখবেন, যদি 100 ওহমের ভিতরে হয় তাহলে জাম্পার করে দেন, নালে ওই মানের একটা রেজিস্টার এনে এখানে লাগাই দেবেন। কথা বুঝতে পারছেন? এখন এটা মাপতে হয় কিভাবে? একদম সহজ। মাল্টিমিটারকে ডাইরেক্ট হাই ওহম মোডে নেবেন, কোনো লো ওহম টম কিচ্ছু না, ডাইরেক্ট কি হাই ওহমস মোড। হাই ওহমস মোডে নিয়ে দুই পাশে দুটো প্রোব ধরবেন, যে কোনো দুটো দুই পাশে ধরবেন। যদি মান দেখায় ভালো, আর যদি মান না দেখায় খারাপ। এখন মান না দেখালে কি দেখাবে? লেখাবে ওয়েল। এখন অনেকে বলে স্যার 0 0 দেখালে, 0 0 কিন্তু একটা মান, এটা 0 ওহমস এর রেজিস্টার। তাহলে কথা বুঝতে পারছেন? 0 হ্যাঁ, হ্যালো হ্যালো। তাহলে আমার এইখানে কি হবে? যদি আমি মান পাই তাহলে ভালো, আর মান না বলতে কি আমি ওয়েলকে বোঝাচ্ছি, মানে ওপেন লুপ। বুঝতে পারছেন? যদি ওয়েল দেখায় তাহলে খারাপ, আর যদি 0 0 দেখায় তাও কিন্তু ভাববেন এটা 0 মানের রেজিস্টার, 0 ওহমের রেজিস্টার। বুঝতে পারছেন? 0 কিন্তু একটা মান, 0 ফিউজ হিসেবে কাজ করে। ফিউজে ওই অতিরিক্ত ভোল্টেজ যখন যায় তখন কট করে কেটে যায়, আইসি কে বাঁচায়, এই জন্য। তাহলে আমরা বুঝতে পারলাম, আমি হাই স্পিডে নিব মাল্টিমিটারকে, দুই পাশে দুটো প্রোব ধরবো, যদি মান আসে ভালো আর ওয়েল আসলে খারাপ। পারবেন না? ওকে। এরপরে চলে আসেন কয়েল। এরপরে যে কম্পোনেন্টটা বেশি নষ্ট হয় সেটা হচ্ছে কয়েল। এগুলো খুব কম নষ্ট হয়, বুঝছেন? ক্যাপাসিটর আর রেজিস্টর দিয়েই চলে। ক্যাপাসিটর 90% মার্কেট,
আর 10% মনে করেন বাকি সব কম্পোনেন্ট। আচ্ছা, কয়েলের দুই পাশে কি থাকে? প্লাস। এটা কি শর্ট হওয়া সম্ভব? কিন্তু এটা নষ্ট হলে ওপেন হবে, শর্ট হবে না। তো দেখেন এই কয়েলের ভিতরে কিন্তু তার এরকম কুণ্ডলী থাকে, বুঝতে পারছেন? তো এটাও সেম একই। আপনি কি করবেন, দেখেন এইখানে একটা তার, মনে করেন আমার এই তারটা এখন এইখান থেকে এই পর্যন্ত ভালো আছে কিনা বাজার মোড়ে যদি আমি ধরি, এইখানে আর এইখানে ধরলে পেয়া করে বাঁশি বাজবে না। তাহলে দেখেন কয়েলের ভিতরেও কিন্তু একটা তারের প্যাচ আছে, এটা যদি ভালো থাকে তাহলে আমি যদি দুই পাশে এরকম ধরি তাহলে বাজবে। তাহলে আমার কয়েলের দুই পাশে যদি আমি মাল্টিমিটার দুটো প্রোব ধরি, যদি বাজার বাজে তাহলে ভালো, না বাজলে খারাপ। বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন যদি বাজার না বাজে তাহলে বুঝবেন যে আমার এই ভিতরে তার মান কেটে গেছে। ক্লিয়ার বিষয়টা? আবার এটাকে ডায়েট মোডেও মাপা যায়। কিভাবে? আপনি ডায়েট মোডে দেখেন এই সাইডে যে মান পাবেন এই সাইডে সেই মান পাওয়ার কথা, যেহেতু একই লাইন। দেখেন এইখানে ধরেন 300 পাইছেন, এইখানেও ধরেন 300 পাইছেন, তাও কিন্তু এটা ভালো। অনেক সময় দেখবেন কি এক পাশে 300 পাইছেন আর এক সাইডে ধরেন পাইছেন 310, এটাও কিন্তু ভালো। কারণ এই যে তারের এই যে প্যাচ না, এই প্যাচের কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের জন্য 10 কম বেশি হয়। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই পাশেই সমান পাবেন। তবে মনে রাখবেন 10 যদি কম বেশি হয় তাও কিন্তু ভালো, কিন্তু 10-এর উপরে যেন না হয়। 10-এর উপরে গেলে এনে ঝামেলা আছে। তাহলে দুই ভাবে মাপলাম। কি মাপলাম? কয়েলের দুই প্রান্তে ধরবো, যদি আমার বাঁশি দেয় তাহলে ভালো, না দিলে খারাপ। আর ডায়েট বোর্ডের দুই প্রান্তে সমান মান পাবো অথবা 10 কম বেশি পাবো, তাহলে আমার এই যে কয়েলটা ভালো। না, বসাইতে হবে। কারণ কয়েল আপনার যেগুলো নষ্ট হয় সেগুলো এমন এমন জায়গা এনে জাম্পার করলে হয় না। যেমন ভিপিএইচ 1 নম্বর, 2 নম্বর কথা হচ্ছে লাইট সেকশনের যে বুস্ট ভোল্টেজ কয়েল ওইটা, আর 3 নম্বর হচ্ছে বাক ভোল্টেজ কয়েল। এখন এগুলোকে জাম্পার করা যাবে? এগুলো জাম্পার করা যাবে না, এগুলো ডাইরেক্ট ওই কয়েল এনে বসাইতে হবে। এখন ধরেন যে কয়েল একদম ছোট, যেমন ডট কয়েল টয়েল, এগুলো আপনি লাগান। তবে কয়েলে সাধারণত এই সুইচিং করে তো এই জায়গায় জাম্পারটা খাটে না, আপনার কয়েল লাগাই দিতে পারে। কয়েল সাধারণত নষ্ট হয় না, কয়েল সাধারণত নষ্ট হয়। কয়েলের আছে, মান আছে, হ্যাংরি আছে কয়েলের। আপনি কোনো ব্যাপার না, ওই যে বন্যতে যাবেন, এত হ্যাংরির কয়েল জাস্ট নাম লিখে দেবেন, এত হ্যাংরি কোন জায়গা আছে ও দেখাই দেবেন একদম। কোন বোর্ড আপনার কাছে যে বোর্ড আছে সেই বোর্ডের বের করবেন, করে আপনার স্কিমেটিকে সার্চ দেবেন, ও দেখাই দেবে কোন জায়গা আছে এবং কোন কয়েলটা। হ্যাঁ, কে বলে আপনার? 100% দেখ, এটা আছে আপনার সার্চে ভুল আছে। নষ্ট হইছে পাওয়ার বিটার, তো ওই ডায়োডটাই মানে সার্ভিস ট্রাই করছিলাম, ভালো দেখছিল না পাই। এখন দেখেন হয়তো ওই বোর্ডে ওই মানের ডায়োডটা হয়তো ব্যবহার করে না, তো অন্য বোর্ডে সার্চ অপশন নিচে আসে, এটা তো হয় না। আপনি কি আইসি সার্চ, আইসিতে চাই সার্চ দিছিলেন? উপরে তার অপশন দেখি তা, এটা হচ্ছে আপনার ডায়াগ্রাম লাগে আর স্কিমেটিক লাগে, দুইটা লাগে। আর আইসি সার্চের জায়গাই আলাদা, আইসি ফাইন্ডার নামে একটা জায়গা আছে অপশন, এই যা শুধু আইসি লাগে, আইসি খোঁজা যায়। বুঝতে পারছেন? এটা স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে বের করতে হয়। এটা বন্য ক্লাসে তো স্যার করাই দেওয়ার কথা। হ্যাঁ, সিপিইউ কি? সেটা তো ওটা তো না, এটা হচ্ছে বন্যর কথা বলতেছি, ওটা তো আলাদা বিষয়। এটা বন্যের ভিতরে আইসি ফাইন্ডার নামে একটা জায়গা আছে, এটা সার্চ বারের মতো আছে, ওইখানে সকল ধরনের আইসি, হ্যাঁ সকল ধরনের আইসি খোঁজা যায়। আর আপনাকে যে কম্পোনেন্ট খোঁজার কথা বলছি, এটা কিন্তু বন্যর ভিতরে ঢুকতে হবে, ঢুকে ডায়াগ্রাম ওপেন করতে হবে, আবার স্কিমেটিক ওপেন করতে হবে, তারপর আপনি পাবেন। এর আগে পাবেন না তো, দুইটা ওপেন করে খুঁজতে হবে তারপরে। আচ্ছা, তাহলে বিষয়টা মোটামুটি ক্লিয়ার। আর কয়েল সাধারণত বিপিএস যদি খারাপ হয়, বিপিএস এর যে কোনো একটা বোর্ড থেকে মাপা হবে, কিচ্ছু লাগবে না, জাস্ট এনে লাগাই দেবেন। যদি বুস্ট কয়েল খারাপ হয়, যে কোনো একটা বুস্ট কয়েল লাগাই দেবেন। কারণ আমাদের যে বুস্ট কয়েল আর বাক কয়েল ম্যাক্সিমাম সব বোর্ডে একই, একটা ভালো দিক। এর মাপা জোপা কিচ্ছু করার দরকার নেই, জাস্ট যে জায়গার যে কয়েল সেই জায়গায় কয়েল লাগাই দেবেন, দেখবেন কাজ করে। কারণ ওই সেকশনের কয়েল যেটা ব্যবহার করেছে সবই ম্যাক্সিমাম একই কয়েল, একই মানের হয় ম্যাক্সিমাম বোর্ডে। কারণ সব জায়গার বাক ভোল্টেজ ম্যাক্সিমাম এক থাকে, বুস্টিং ভোল্টেজ এক থাকে, বিপিএস ভোল্টেজ এক থাকে, তাহলে এক থাকলে কয়েল আলাদা দিয়ে লাভ আছে। এই জন্য কয়েলের কোনো টেনশন নেই, আপনি জাস্ট যেখানে যে কয়েল অন্য বোর্ড থেকে সব কয়েল লাগান, দেখেন কাজ করে। আপনার মাপা যাপা মানে আমরা যেটা করি, আমরা কোনো মাপি টাপি কিচ্ছু না, কিন্তু লিগাল হইতে মাপতে হয়। কিন্তু যদি আমাদের কথা বলেন, আমরা কোনো মাপি না, ডাইরেক্ট ধরি আর লাগে, শেষ। কারণ কয়েল মাপতে গেলে আবার অসিলোস্কোপ লাগে, এবার দাম হলো আর এক ঝামেলা। এই জন্য এত কিছু মাপার টাইম নেই, তো ধরবো আর লাগাবো, শেষ। যে জায়গার কয়েল উঠে যাবে মনে রাখেন, যে জায়গার কয়েল উঠে যাবে যদি কিছু না বোঝেন, শুধু অন্য বোর্ড থেকে সেই জায়গার টাইনে লাগাই দেবেন, শেষ। শুধু এটুক মনে রাখবেন, বুস্ট আর বাক কয়েল একটু দেখে শুনে লাগাই,
আর বাকের জায়গা বুস্ট লাগাই দিলে তো আইসি উড়ে যাবে, বোঝেন নাই? দেখেন লাইট সেকশনের কয়েল, লাইট সেকশনে সাধারণত বুস্ট কয়েল ব্যবহার করে, এখন ওইটা এনে লাগছে বাক করলে, তাহলে বলেন এটা কি আর আস্ত থাকবে? তাহলে তো শেষ। এই শুধু এই জিনিসটা জাস্ট দেখবেন, আর কিছু দেখার দরকার নেই, তাইলে দেখবেন আপনার প্রবলেম সলভ। আচ্ছা, এরপরে দেখেন যেটা আমাদের দেখবো সেটা হচ্ছে ডায়োড। এখন দেখেন ডায়োডের যে প্রান্তে দাগ থাকে এটা নেগেটিভ না? তাহলে দেখেন ডায়োডে আপনাদের বোর্ডে যখন আপনারা মাপেন ফরওয়ার্ড রিভার্স দুই ভাবেই কি দেয়, বিপ দেয় না, মানে দুই ভাবেই মান দেখায়। এখন দেখেন কিন্তু নিয়ম কি ছিল, আপনার ফরওয়ার্ডে দেখাবে কিন্তু রিভার্সে দেখাবে না, কিন্তু বোর্ডে থাকাকালীন রিভার্সে কেন দেখাই, কারণ আমার বোর্ডের অন্যান্য আইসির মানও এখানে চলে আসে। যদি অ্যাকুরেট মান চান তাহলে বোর্ড থেকে ডায়োড খুলতে হবে, খুলে আপনি ফরওয়ার্ড রিভার্স দুই ভাবে মাপবেন, যদি ভালো থাকে দেখবেন ফরওয়ার্ডে পাবেন, রিভার্সে পাবেন না। আর যদি দুই ভাবে মান পান তাহলে আপনার ডায়োড খারাপ। এখন আপনার তো এত সময় নেই, তাহলে আপনি কি করবেন, বোর্ডে থাকা অবস্থায় জাস্ট শুধু ফরওয়ার্ডে দেখবেন, যদি মান পান ভালো, না থাকলে খারাপ, রিভার্সে মাপার কোনো দরকার নেই। আর যদি রিভার্সে মাপতেই চান তাহলে বোর্ড থেকে তুলবেন, তুলে ফরওয়ার্ড রিভার্স দুই ভাবে চেক করে দেখবেন, যদি আপনি একভাবে মান পান আর একভাবে না পান তাহলে ভালো, আর দুই ভাবে মান পাইলে খারাপ। ক্লিয়ার বিষয়টা? তো ডায়েট এইটাই। আর সব থেকে ডায়েট ফাট এগুলো খুব কম নষ্ট হয়, আমি তো তেমন পাই না, আমি যতটা দেখছি রেজিস্টার আর বেশি হলো ক্যাপাসিটর, সব থেকে বেশি ক্যাপাসিটর পাইছি আর রেজিস্টার। কয়েলও আমার মনে হয়, আমার মনে পড়ে না যে লাস্ট কবে পাইছি আমি প্রবলেম, বেশি পাইছি ক্যাপাসিটর আর রেজিস্টার, আর কিচ্ছু পাইনি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা বুঝতে পারছি পরিমাপ পারবেন না। এখন বলেন এই পরিমাপ গুলো যদি আপনি জানেন তাহলে আপনাকে ডেড ফোন সারতে বা শর্ট সারতে আর কারো কোনো দ্বারস্থ হওয়া লাগবে, বা ওপেন সার্কিট সারতে, যে কোনো প্রবলেম শুধু বুট সিকোয়েন্স ছাড়া আপনার কোনো জায়গায় আমার মনে হয় না বাধা হওয়ার কোনো সেকশনে আপনাকে আটকানোর কেউ আছে। এইগুলো যদি আপনি জানেন আপনাকে কোনো সেকশনে কেউ আটকাইতে পারবে না, শুধু বুটিং ছাড়া, বুটিং সিকোয়েন্স ছাড়া। হ্যাঁ, এটাই এখন এগুলো তো ট্রাই করতে হবে, বুঝেননি? আর এরপরে আসে দরকার সেকশন। সেকশন যদি আমি আর একটু দেখাই আপনাকে, আসলে কি একা 4 শিফট টান এটা খুব কষ্টকর, বুঝছেন, প্রচুর খাটনি হয়। আমার ব্যাকআপে বাকি আছে কিন্তু সব ক্লাস সবাই টানতে পারবে, অন্য অন্য ক্লাসে বিজি আছে। ধরেন একটা ট্রেনারের সাব, ধরেন সুমন স্যারের সাব ট্রেনার হিসাবে আছে রাহাত, ও টানতেছে, নিচেই ধরেন আছে আর কিটা আপনাদের না, নতুনরা পারবেন, হৃদয় স্যারের সাথে আর কে কে ও হৃদয় স্যারের সাথে আছে, হৃদয় স্যারের আজকে তো প্র্যাকটিক্যাল, আলমগীর পারবে না, এটা মনে করেন শর্ট তো টিপু স্যার সে প্র্যাকটিসে এখন বা অ্যাডভান্সে গেছে। এখন দেখেন শর্ট ক্লাসে প্র্যাকটিক্যাল ক্লাসে রেস্ট পাওয়া যায় কিন্তু থিওরি ক্লাসে কোনো রেস্ট নেই। প্র্যাকটিক্যাল একবার দেয় দিয়ে কিন্তু অন্য সাবজেক্ট টানতে পারে, তখন কিন্তু রেস্টে থাকা যায়। কিন্তু থিওরি ক্লাস আপনাকে দেখেন, আমি কিন্তু ইচ্ছা করলে আপনাকে ছাড়িয়ে দিতে পারি, ওকে ছাড়িয়ে দেবার যে কোনো ছাড়িয়ে দিতে পারি, কিন্তু দিলে হবে কি বাই নিশান যদি বুম বাং শিখে দেয় তখন তখন আমি তো ধরেন দেয় আমার কিছু হলো না, কিন্তু আপনার তো ক্ষতি। কারণ সব সব ট্রেনার মনে করেন যে মানে বিষয়টা হচ্ছে কি এরকম যে ব্যাকআপে ট্রেনার লাগেই, কারণ এক ট্রেনের পক্ষে সাপোর্ট দেয়া আর মনে করেন যে শেষের দিকে এসে এনার্জি কিন্তু খুব স্লো হয়ে যায়, থাকে না, একদম মারাত্মক। কিন্তু আমি এখনো পর্যন্ত আমার এরকম কোনো সমস্যা নেই যে ধরেন কোন লাস্টের স্টুডেন্ট বা বলছে যে স্যার আমাদের মনে হয় কম দিচ্ছে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি মানে কোনো শিফটে যাতে কোনো কিছু বাদ না থাকে। মানে কারণ কি জানেন, কারণ আমি নিজেও কিন্তু ইভিনিং শিফটের স্টুডেন্ট ছিলাম, মানে ইভিনিং শিফটে একটা আক্ষেপ থেকে যায় যে এরকম মনে হয় লাস্টে স্যার, বুঝতে পারছেন? কারণ কারণ হচ্ছে কি যে ইভিনিং শিফটে এরকম মনে করে তারা, কিন্তু আসলে ইভিনিং শিফটে আমি কোন শিফটে যে একজন ছিল মানে চলে গেছে, আমি বলছিলাম আপনি সকালে একদিন একটা ক্লাস করবেন আমার, আর সন্ধ্যায় একটা একদিন ক্লাস করবেন একই দিনে, দেখবেন যে কম কোন জায়গায় আর বেশি কোন জায়গায়, দেখবেন সকালেও যা এমনও তাই, দুপুরও তাই, 12টাও তাই একই। কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি যে পরে আমার হয়ে যায় কষ্ট, বুঝতে পারছেন? সেগুলা থাকে এইগুলোর ভিতরে সিপিইউ র্যাম রোম লুকায় আছে। এবং দেখেন সব থেকে বড় আইসির ভিতরে যেটা দেখবেন যে শোনেন স্কোয়ার আছে, এগুলো আপনারা যখন প্রথম শুনছিলেন তখন ও গল্প এমন বাদ, এখন দেখবেন ডাইরেক্ট পাই, এখন বড় হয়ে গেছেন না, এখন বড় ভাই না, এখন এগুলো করা যাবে না। এখন ডাইরেক্ট বোর্ড আসলে দেখবেন যে আইসির উপরে আপনার সিপু ব্র্যান্ড আছে, যেমন কোয়ালকম, মিডিয়াটেক, এক্সিনোস, বায়োনিক, হাইসিলিকন, স্পেকট্রাম, ডাইরেক্ট বলবেন এটা সিপিইউ, কোনো কথা ছাড়া। এখন দেখেন দুইটা সিপুর ভিতর উপরে কোনোটা দেখেন সিপুর ব্র্যান্ড যদি দেখা না যায় তাহলে বুঝবেন যেটা দেখা যাচ্ছে না, ভাবেন নিচে বোর্ডের সাথে আমার সিপিইউ, উপরে র্যাম, নিচে সিপিইউ
উপরে র্যাম, কারণ ওটা ডাবল ডেকার। যেটা উপরে কোনো সিপিইউ ব্র্যান্ড থাকবে না, আপনার একটা কাগজ দিছিলাম মনে আছে, ওটা রাখেন। তো নিচে হচ্ছে সিপিইউ, উপরে র্যাম, আর সাইডে কি থাকবে, রম। ক্লিয়ার? যদি তিনটা আইসি হয়, যেমন ওয়াই সেটের ক্ষেত্রে এগুলো বেশি দেখা যায়, ওরা তো আনকমন বোর্ড করে। হ্যাঁ, তো ওদের ক্ষেত্রে এটা জেনে রাখেন, ওদের তিনটা আইসি, একটা র্যাম রোম, একটা র্যাম, একটা রোম, আর একটা সিপিইউ। তো সিপিইউ ব্র্যান্ড যেটা, এটা সিপিইউ। আর দুটো আইসির ভিতরে দেখবেন যেটা একটু বেশি লাম্বাটা টাইপের, মানে এরকম চৌকা টাইপের, এটা হচ্ছে র্যাম, আর বাকি যেটা থাকবে এটা রোম। কথা বুঝতে পারছেন? দুটো দুই রকমের, সিপিইউ সিপিইউর মতো। আর যেটা দেখবেন যে এরকম একটু টানা টাইপের, নিচের দিকে একটু বেশি চৌকো, এটা হচ্ছে র্যাম, আর বাকিটা রম। এই হচ্ছে আপনাদের মোটামুটি কন্ট্রোলিং সেকশন। এইভাবে আপনারা সিপিইউ এবং র্যাম রোম চিনবেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনটা আপনি পাবেন না, একটা এখন বর্তমান যেটা চলছে ডাবল ডেকার। ডাবল ডেকারের ক্ষেত্রে এখন যেটা পাবেন, সিপিইউ থাকবে নিচে, উপরে থাকবে র্যাম, আর সাইডে থাকবে রম। বুঝতে পারছেন? আর যদি সিঙ্গেল ডেকার হয়, তাহলে সিপিইউ ব্র্যান্ড যেটা দেখবেন, এটা সিপিইউ, আর সাইডে র্যাম রোম এমবেডেড করা, এটাকে এমএমসি বা ইউএফএস বলে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে আমরা পাওয়ার সেকশন দেখেন চিনি। পাওয়ার সেকশন অনেক কিছু চেনা বিষয় আছে, তো আপনারা দুইটা দেখে দেখবেন এটা পাওয়ার সেকশন। একটা হচ্ছে আপনার 4টা থেকে 11টা কয়েল থাকবে বড় বড়, আর একটা ক্রিস্টাল থাকবে, শেষ। এছাড়াও অনেক ভাবে দেখা যায়, বাট এত মনে রাখার দরকার নেই, দুটো রাখেন এনাফ, বেশি বললে আবার ঝামেলা। একটা ক্রিস্টাল থাকবে, আর বড় বড় 4টা থেকে 11টা কয়েল থাকবে। এখন দেখেন পাওয়ারে আবার দুটো করে, একটা সাব একটা মেন। যেটা ক্রিস্টাল থাকবে এটা মেন, যেটা ক্রিস্টাল থাকবে এটা সাব। যদি আমি বোর্ডে দেখি, দেখেন এইখানে দেখেন এই একটা আপনার পাওয়ার আইসি, এবং সাইডে দেখেন অনেকগুলো দেখছেন কয়েল দেখা যাচ্ছে, এবং দেখেন এখানেও অনেকগুলো কয়েল দেখা যাচ্ছে, কিন্তু দেখেন এইখানে ক্রিস্টাল আছে, এইখানে ক্রিস্টাল নেই। তাহলে যেটা আছে এটা কি মেন, আর যেটা নেই এটা সাব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এরপরে চলে আসেন আপনাদের নেটওয়ার্ক সেকশন। নেটওয়ার্ক সেকশনে সর্বপ্রথম দেখতে হবে এন্টেনা। এন্টেনার লাইন দেখেন, এটা যদি শিল্ডিং দিয়ে ঘেরাও থাকতো আমি বুঝতে পারতাম, দেখেন এই লাইনটা এর ভিতর ঢুকছে, কারণ এটা তো বাইরে, তাহলে বুঝতে হবে এটা আমার নেটওয়ার্ক সেকশন। তো নেটওয়ার্ক সেকশন চেনার প্রথম উপায় হচ্ছে আমার সর্বপ্রথম দেখতে হবে আমার এন্টেনা কোনটা, এন্টেনা কোন লাইন কোন ভিতরে ঢুকতেছে, যেটার ভিতরে ঢুকবে এটাই হচ্ছে আমার নেটওয়ার্ক সেকশন। তো এন্টেনার লাইন প্রথম যে আইসিটা ঢুকবে এটা হলো 2G, আর একটা যে একটু চৌকা টাইপের আইসি থাকবে এটা হচ্ছে 3G আর 4G, ওটাও পিজিএ মানে পা থাকবে। আর এই নেটওয়ার্ক সেকশনে একটা মাত্র আইসি থাকবে বিজিএ, এটা হচ্ছে আরএফ। দেখেন আরো সহজ, নেটওয়ার্ক এন্টেনা থেকে একটা আইসি যেটা আসবে এটা 2G, যেটা একটা মাত্রই বলছে একটা আইসি থাকবে বিজিএ, যার বল থাকবে এটা হলো আরএফ। তাহলে বাকি আর একটা তাহলে ওইটা 4G আর 3G 4G, আর কোন আইসি তো নাই। 5G ওটা আলাদা থাকবে, ওটা না, ওটাও পা। বল শুধু বিজিএ, বিজিএ ছাড়া কারোর বল থাকবে না, আরএফ এর শুধু বল থাকবে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আরএফ আইসির শুধু বল থাকবে, আর কোন আইসি থাকবে না। এটাই হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন। আর একটা সেকশন যেমন আমাদের অডিও সেকশন। অডিও সেকশনে হচ্ছে আপনাদের মেইন আইসি যেটা থাকে এটাকে বলে ডাব্লিউসিডি। ডাব্লিউসিডি, ওই যে কোডিং ডিকোডিং এর একটা ব্যাপার আছে না কথা, এটা ডাব্লিউসিডি করে, এটা অডিওর মেইন আইসি বলে। আর একটা বলে অ্যাম্পলিফায়ার, যেমন টিএস বা টিএসএ। যেমন ধরেন আমাদের একটা ফোন থেকে আমি যদি এখন 10 পেয়ারের একটা বক্স বাজাই, একটা অ্যাম্পলিফায়ার না দিলে কিন্তু বাজবে না। তো এই অ্যাম্পলিফায়ারই হচ্ছে টিএস বা টিএসএ, আর ডাব্লিউসিডি হচ্ছে মেইন আইসি। তো এই অডিও আইসিটা অনেক সময় কি করে, বোর্ডের আলাদা একটা সেকশন করে দেয়, আবার পাওয়ারের ভিতর ঢোকায় দেয়। পাওয়ারের ভিতর যেমন আপনাদের একটা পাওয়ারের ভিতর এমবেডেড করা, এটা করে খরচ কমানোর জন্য। যদি পাওয়ারের ভিতর করে দেয় তাহলে তো করে দিল, আর আলাদা করলে কিভাবে বুঝবেন, অডিও আইসি সাইডে, অর্থাৎ একটা আইসি সাইডে দেখবেন জোড়া বিট কয়েল আছে অথবা জিরো লেখা রেজিস্টার আছে। যেমন আমি যদি এই আইসির বোর্ডে দেখাই, তাহলে দেখেন এইখানে অডিও সেকশন আলাদা করছে। দেখেন এইখানে দুটো আইসি দেখা যাচ্ছে, একটা দেখেন ডাব্লিউসিডি লেখা আছে, দেখছেন এটা আছে মেইন আইসি। আর দেখেন এটা লেখা আছে টিএস বা টিএসএ, যেটাই লেখা থাক এটা আছে অ্যাম্পলিফায়ার। অনেকে এডব্লিউ লেখা থাকে, কোনোটা কে লেখা থাকে, এগুলো সব কি অ্যাম্পলিফায়ার। আর যেটা ডাব্লিউসিডি থাকবে এটা হলো মেইন আইসি। এখন দেখেন এইখানে জোড়া বিট কয়েল দেখা যাচ্ছে, দেখছেন এইখানে দেখেন জোড়া বিট কয়েল দেখা যাচ্ছে। আমি যদি আর একটা মডেল দেখাই, তাহলে দেখেন এইখানে জোড়া লেখা রেজিস্টার আছে, দেখছেন এই দেখেন কে লেখা আছে, বুঝতে পারছেন, জোড়া লেখা রেজিস্টার, অর্থাৎ জোড়া লেখা রেজিস্টার থাকবে অথবা এরকম জোড়া বিট কয়েল থাকবে, দুটোর যে কোনো একটা, কিন্তু জোড়া থাকা লাগবে। যদি এরকম থাকে তাহলে বুঝবেন আমার এটা অডিও সেকশন। আর টোটাল বোর্ডে যদি অডিও সেকশন খুঁজে না পান তাহলে বুঝবেন এটা পাওয়ারের সাথে ঢুকাই দিছে, তখন তো আপনার ঝামেলা হল। তখন অডিওর প্রবলেম হইলে ওই পাওয়ার আইসে কিন্তু রিভলভ করা লাগে, যদি ওর ভিতরে দিয়া থাকে। ক্লিয়ার? একবারে অ্যাটাচ, ভিতরে অ্যাটাচ করা থাকে ডাইরেক্ট। কথা বুঝতে পারছেন? এগুলো করে খরচ কমানোর জন্য।
এবং দেখবেন যাদের অডিও সেকশন আলাদা করা এদের সাউন্ড কোয়ালিটি আর যারা এমবেডেড করে এদের সাউন্ড কোয়ালিটি আলাদা। তো যেমন আইফোনের সাউন্ড কোয়ালিটি কিন্তু আলাদা, আইফোনের সাউন্ড কোয়ালিটি ভালো কেন জানেন? এদের অডিও সেকশনই আলাদা করছে এবং এখানে সাব মেন দুটাই করে আলাদাভাবে, এই জন্য এদের সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, কানে লাগে কম বাট ভালো। কিন্তু এই আমাদের অ্যান্ড্রয়েডে এরা কি করছে, খরচ কমানোর জন্য পারের ভিতরে ঢোকাই দেয় ম্যাক্সিমামটাই, কিছু কিছু সেটা আলাদা করে। তো এটা কোম্পানি করছে, এটা তো আর কিছু করার নেই। তো আমরা চিনবো কিভাবে? জোড়া বিট কয়েল থাকবে অথবা এরকম জোড়া লেখা রেজিস্টার থাকবে। ক্লিয়ার? জিরো লেখা। এরপরে দেখেন যে সেকশনটা আপনার জানা দরকার, চার্জিং সেকশন। চার্জিং সেকশন চিনতে গেলে আইসির উপরে পিএমআই লেখা থাকে এবং যেহেতু চার্জিং সেকশনের পরে বিপিএস তৈরি হয় তাহলে একটা বিপিএস কয়েল থাকবে, একটা ডায়োড থাকবে, শেষ। এরপরে দেখেন লাইট সেকশন। লাইট সেকশন আর গ্রাফিক্স চিনতে গেলে দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে এলসিডি আর একটা হচ্ছে এলইডি। এলসিডি লাইট আর গ্রাফিক্স আলাদা থাকে, কারণ ওটা লাইট জ্বালায় একটা, আবার গ্রাফিক্স দেয় আরেকজন। আর এলইডি তে একই সঙ্গে যে ডায়োডটা এটা লাইটও দেয় আবার কালারও দেয়। তো এলসিডির ক্ষেত্রে কি হয়, এলসিডি লাইট সেকশন চিনতে গেলে আপনার দেখেন 6 লেগের একটা আইসি থাকে এবং একটা বড় বুস্ট কয়েল থাকে। এখানে কিন্তু অবশ্যই লাইটিং সেকশনে বুস্ট কয়েল ব্যবহার করে। একটা ডায়োড থাকে আর একটা অথবা দুটো হাই ভোল্টেজ ক্যাপাসিটর থাকে বড় বড়, এর ভোল্টেজ থাকে 50 ভোল্ট। তো এটা হচ্ছে লাইট সেকশন। আর গ্রাফিক্স সেকশনে দেখেন, গ্রাফিক্স সেকশন আপনাদের এটা আছে, আপনাদের কিন্তু এলইডি সাপোর্টেড এটা। তো আপনাদের এই বোর্ডে দেখেন এই কোণা বরাবর, এই যে এই কোণা বরাবর আপনার থাকে হচ্ছে এলইডি সেকশন। এলইডি সেকশনে এখানে কি থাকে, আইসি থাকে 3টে বড় বড় কয়েল থাকে, আইসির সাইডে বড় বড় 3টা কয়েল থাকে। এর একটা মাত্র কয়েলের দুই সাইডে নেগেটিভে বিপ দেয়, কারণ নেগেটিভ ভোল্টেজ লাগে গ্রাফিক্স চালানোর জন্য। কারণ আপনারা জানেন গ্রাফিক্সের জন্য ভিএসপি এবং ভিএসএন দুটো ভোল্টেজ লাগে, একটা +5 একটা -5। এই জন্য 3টা কয়েলের ভিতরে একটা কয়েলের নেগেটিভে আপনি একটা প্রোব ধরবেন, বাজার মোডে দুই পাশে ধরবেন কয়েলে, দেখবেন 3টার যে কোনো একটা বাজার দিচ্ছে দুই সাইডে, ওটা হচ্ছে নেগেটিভ ভোল্টেজের লাইন। তাহলে আপনি চিনবেন কিভাবে, একটা আইসি সাইডে দেখবেন 3টা বড় বড় কয়েল আছে এবং একটা কয়েল দুই সাইডে বিপ দিচ্ছে, এটা হচ্ছে আপনার গ্রাফিক্স সেকশন, এলইডি লাইট গ্রাফিক্স সেকশন। এবং এই লাইট গ্রাফিক্স একসাথে এমবেডেড করা এখানে এলইডির ক্ষেত্রে। তো এইগুলোই ছিল মোটামুটি আপনাদের, মানে দেখেন আপাতত দৃষ্টিতে এইগুলোই আপনাদের খুব কাজে লাগে, বেশি কাজে লাগে। দেখেন এছাড়াও যদি আপনি না জানেন তাও সমস্যা নেই, বর্ণীয় আছে। আচ্ছা, ওয়াইফাই আর ব্লুটুথ এটা একসাথে এমবেডেড করা, এটা থাকে WCN লেখা থাকে আইসির উপরে, WCN, এটা কোণা বরাবর থাকে। যদি আমি এখানে দেখাই, এখানে দেখেন, এখানে নাই, এটা এই যে এই দেখেন WCN লেখা থাকে, দেখছেন আইসির উপরে কি লেখা থাকবে, WCN, এবং ওয়াইফাই আর ব্লুটুথ একসাথে এমবেডেড করা থাকে, বুঝতে পারছেন? এখন দেখেন আপনার মেন যেটা লাগে, সিপিইউ র‍্যাম রম চেনেন কিনা, পাওয়ার আইসি চেনেন কিনা, নেটওয়ার্ক চেনেন কিনা, আর অডিও, এই চারটা জানলে আপনার মোটামুটি ম্যাক্সিমাম কাজ করা যায়। আর বর্ণীয় সাপোর্ট তো আছেই। এখন এই চারটা আমরা বেশিরভাগ কেন ফোকাস দিই, কারণ দেখেন আপনার কাছে অনেক বর্ণীয় সাপোর্ট থাকবে না। এখন আপনি যদি একটা পাওয়ার আইসি খুঁজতে গেলেও যদি বর্ণীয় খোঁজা লাগে তাহলে আর কি শিখলেন, বা সিপিইউ চিনেন না, র‍্যাম রম চেনেন না, তখন আপনার তো একটা বিপদ। এই জন্য আমরা মোটামুটি পাওয়ার আইসি, এই আপাতত অডিও, তারপরে এই যে র‍্যাম রম, সিপিইউ, এইগুলো যাতে আপনি চিনতে পারেন এই জন্য আমরা বলি। আর এছাড়াও যদি আপনার প্রবলেম হয়, বর্ণীয় সাপোর্ট আছে, আপনি বর্ণীয়তে দেখে নিতে পারেন। ক্লিয়ার বিষয়টা? তাহলে দেখেন আমরা মোটামুটি মাল্টিমিটার, তারপরে কম্পোনেন্ট মেজারমেন্ট, আমরা কিন্তু আজকে অনেক ইম্পর্টেন্ট, যদিও আপনার কাছে মনে হচ্ছে একদম বেসিক শিখছি, কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ সব ক্লাসের একটা ডেমো কিন্তু আজকে দাঁড় হয়ে গেছে। আপনি এই কটা মোটামুটি জানলে লিগ্যাল ভাবে আপনার ডেড বুট, আপনার শর্ট আসলে প্রবলেম থাকার কথাই না, কারণ এই লাইনের প্রবলেম থেকেই কিন্তু ডেড বুট আর শর্ট হয়। এই বড় রোগ আর ছোট রোগ হয় না, ছোট রোগ কিন্তু এইটাই। ডেড বুট ফোন দেখেন, একটা ফোন ডেড হয় কেন, শর্টের জন্য হয়, লাইন ওপেন হয়ে গেলে হয়, তাই না? তাহলে লাইন মিসিং হয়ে গেলে হয়, লেয়ার চলে গেলে, লেয়ারটা আলাদা ব্যাপার। তাহলে দেখেন শর্ট হয় কি ক্যাপাসিটর থেকে, আর লাইন ওপেন হয় রেজিস্টার কয়েল থেকে। তাহলে আপনি দুটো তো জানেনই, তাহলে আপনি ডেড বুট রিকভারি করতে পারবেন। এরপর দেখেন শর্ট কোন জায়গা থেকে হয়, ক্যাপাসিটর থেকে হয়। তাহলে যত ধরনের শর্ট হোক, হাফ আর ফুল হোক, সেটাকে ক্যাপাসিটর লাইন চেক দিলেই আপনি পাওয়া যাবেন। তাহলে দেখেন আপনি বড় বড় যে ক্লাসগুলো ম্যাক্সিমাম, এবার সেকশন চলে আসেন, আপনি ক্যামেরা, নেটওয়ার্ক, যে কোনো সেকশন, সেই সেকশনে কি আপনি জিআর আর ভোল্টেজ মাপবেন। তো এখন দেখেন জিআরও পাচ্ছেন না, ভোল্টেজও পাচ্ছেন না। এখন জিআর ভোল্টেজ পাচ্ছেন না কার জন্য, হয় লাইনের জন্য নয় কম্পোনেন্টের জন্য। তাহলে আপনি কম্পোনেন্ট আপনার মাপা লাগবে,
কম্পোনেন্ট যদি আপনি মাপতে না পারেন তাহলে আপনি লাইন কেমনে ক্লিয়ার করবেন? লাইন ক্লিয়ার না করলে সেখানে জিআরও আসবে না, ভোল্টেজ আসবে না, আপনার সেকশন হবে না। অর্থাৎ আমি যদি একটা স্টোরি টানি তাতে দেখা যাচ্ছে যে সবগুলার ওষুধ আজকে আপনি পাইয়া গেছেন। যদি আজকের ক্লাস কোন সব ক্লাস না বুঝেও আজকের ক্লাস যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার টোটাল এখান থেকে বেরেও আপনি নিজে নিজে অনেক কিছু করতে পারবেন। আপনি ভেবে দেখেন, বাসায় যে একটু পড়ে দেখেন যে আপনি যে কোনো সেকশনে হোক, নেটওয়ার্ক হোক, ক্যামেরা, যে কোনো এভরি সেকশন, সেই জায়গায় আমরা চেক দিই কি, জিআর চেক দিই আর ভোল্টেজ চেক দিই। এখন জিআরও আসে না, ভোল্টেজও আসে না। আসে না কার জন্য? কম্পোনেন্টের জন্য। ও হয়তো শর্ট হয়ে গেছে, নয় ওপেন হয়ে গেছে। এখন আপনি শর্ট ছাড়াই দেন না ওপেন ছাড়াই দেন, ক্লিয়ার। যদি ওয়েল আসে, দেখেন আরো কত সহজ। দেখেন একটা আইসি থেকে একটা কানেক্টরে লাইন আসছে, কারণ কানেক্টরে ধরে দেখলেন যে আমার ওইখানে ওপেন লুপ, তাহলে ওপেন লুপ কার থেকে হয়? হয় কয়েল আর নয় রেজিস্টার, তাই তো? আপনি কি যে ক্যাপাসিটর চেক দেবেন, এখন দেখাচ্ছে ডায়োড মোডে দেখাচ্ছে 0 0, তার মানে কি শর্ট হয়ে গেছে। তাহলে কি আপনার অন্যগুলো খোঁজা লাগবে? ডাইরেক্ট ডায়োড খুঁজে ক্যাপাসিটর খুঁজে নেবেন, প্রবলেম সলভ। তাহলে দেখেন আপনি সর্বরোগের ওষুধ আজকেই জেনে গেছেন। যদি কোনো ক্লাস মিসও দেন, ধরলাম আপনি 10 দিন ক্লাসও করেননি, কিন্তু আজকে ক্লাস যদি বুঝেন, আমার মনে হয় আপনার সাধারণত কোনো সেকশনের প্রবলেম আর কথাই না। কারণ মূল বেসিকই হচ্ছে এটা। এই বেসিক ধরেই কিন্তু সব কাজ আমরা করি এবং আসলে এটাই করে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন। হ্যাঁ, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে